আজকের ভিডিওতে আমরা তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রিতে আদর্শ কোষবিহব সম্পৃক্ত কিছু ধারণা নিব এবং আদর্শ কোষবিহব সম্পর্কে কিছু ধারণা নিব এবং এই আদর্শ কোষবিহব সম্পৃক্ত কিছু গাণিতিক সমস্যা নিয়েও আমরা এখানে আলোচনা করব। তো ব্যাপারটা খুব একটা কঠিন কিছু না, তোমরা জাস্ট একটু খেয়াল করো, দেখবা বুঝে গেছো। তো আমরা জানি কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ে আসছি আগেও, সেল রিপ্রেজেন্টেশনের আগের ভিডিওতে হয়তো আমরা দেখেছি যে একটা কোষ সেটা পরোক্ষ কোষও হতে পারে, প্রত্যক্ষ কোষ সংযোগও হতে পারে। তো আমরা প্রত্যক্ষটাই যেটা ন্যাচারালি দেখা যায় তো সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, আমরা জানি লেফট সাইডে কি থাকে, অলওয়েজ অ্যানোড, এবং রাইট সাইডে কি থাকে, ক্যাথোড। এবং দুইটা ভার্টিক্যাল দাগ দ্বারা বোঝাইছে কি যে এখানে সল্ট ব্রিজ দ্বারা সংযোগ করা আছে, যেটা প্রত্যক্ষ সংযোগ। ওকে, তো আদর্শ কোষবিহবের একটা সূত্র আছে যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, যে ইনর সেল ইকুয়াল টু ইনর অক্সিডেশন প্লাস ইনর রিডাকশন। ঠিক আছে, আদর্শ কেন, আদর্শ বলতে কি বোঝায়? আদর্শ কোষবিহব বলতে আদর্শ সিচুয়েশনে যে কোষের বিহবটা হয় সেটাকেই বোঝাচ্ছে। আদর্শ সিচুয়েশন কি? আদর্শ সিচুয়েশন বলতে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন তাপমাত্রা, তারপর 1 অ্যাটমসফিয়ার চাপ, আর ঘনমাত্রাগুলো কত হবে, 1 মোলার করে হবে। এবং সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, ইনর সেল ইকুয়াল টু ইনর অক্সিডেশন অফ অ্যানোড প্লাস ইনর রিডাকশন অফ ক্যাথোড। দেখো বিকার এই জিনিসটাকে যদি আমি একটু রিপ্রেজেন্ট করি, একটু এক্সপ্লেন করি, তাহলে দেখো অ্যানোডে কী ঘটে, জারণ ঘটে, তাহলে স্বতঃস্ফূর্ত, তাহলে প্রশ্নটা কি, পজিটিভ। আর ক্যাথোডে কী ঘটে, বিজারণ ঘটে, রিডাকশন ঘটে, তাহলে এই প্রশ্নটা কি, স্বতঃস্ফূর্ত, তাহলে দুইটা জিনিসই কি, পজিটিভ। তাই সূত্রটা কি দাঁড়াইছে, ইনট সেল ইকুয়াল টু ইনট অক্সিডেশন অফ অ্যানোড প্লাস ইনট রিডাকশন অফ ক্যাথোড। এটাকে জাস্ট একটু এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, এভাবেও অনেক সময় টেক্সট বইতে লেখা আছে যে লেফট সাইডে কী থাকে, অ্যানোড, তাহলে ইনট লেফট প্লাস রাইট সাইডে কী থাকে, ক্যাথোড প্লাস ইনট রাইট। সো এটাও যা এটাও তাই, একই জিনিস। তো আমরা জাস্ট এই ইকুয়েশনটাই ইউজ করব সব ম্যাথের ক্ষেত্রে, সবটাই ইউজ করা যাবে, যে কটা আছে এখানে, যে তিনটা ছয়টা এখানে দেখেছি, সব কটাই ইউজ করা যেতে পারে। তো আমরা যেটা যে সুবিধা হয় সেটা ইউজ করব। আমার মনে হয় এই একটা প্রথম যে সূত্রটা, এটা দিয়ে সব কটা ম্যাথই করা যাবে, কোনো প্রবলেম নেই। সো ওটা দিয়েই আমরা সব কিছু করার চেষ্টা করব। নাম্বার 2তে একটু খেয়াল করো কি দিচ্ছে, ইনট সেল ইকুয়াল টু ইনট অক্সিডেশন অফ অ্যানোড মাইনাস ইনট অক্সিডেশন অফ ক্যাথোড। তার মানে এটা অক্সিডেশন অর্থাৎ জারণ ক্রিয়ার উপর বেস করে সূত্রটা করা হয়েছে। আগেটা কি ছিল, জারণ এবং বিজারণ দুইটার উপর বেস করে সূত্রটা করা ছিল। এবারটা কি, জাস্ট অক্সিডেশন অর্থাৎ জারণ ক্রিয়ার উপর বেস করে করা হয়েছে। ই নট অক্সিডেশন অফ অ্যানোড, হ্যাঁ অ্যানোডে জারণই ঘটে, তাহলে স্বতঃস্ফূর্ত, ওটা পজিটিভই থাকলো। আর ই নট অক্সিডেশন অফ ক্যাথোড, ক্যাথোডে কি জারণ ঘটে না, ক্যাথোডে তো বিজারণ ঘটে, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, তাহলে এই পজিটিভটাকে পজিটিভ থাকবে না, জাস্ট ভাইস ভার্সা হয়ে যাবে। ঠিক আছে, উল্টে যাবে, অপোজিট হয়ে যাবে, তাহলে মাইনাসের পজিটিভ যে কী হবে, নেগেটিভ। কথা বুঝে গেছে? তাহলে শুরুটা কী দাঁড়াচ্ছে, ইনর সেল ইকুয়াল টু ইনট অক্সিডেশন অফ অ্যানোড মাইনাস ইনট অক্সিডেশন অফ ক্যাথোড। এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলে কি দাঁড়াবে, অ্যানোড কি লেফট সাইড থাকে, তাহলে ইনট লেফট, এটা তো সমস্যা নেই, এটা পজিটিভ পোর্শন, বাট ইনট রাইট পোর্শনটা কি এবার নেগেটিভ, তাহলে মাইনাস ইনট রাইট। নাম্বার 3, ইনট সেল ইকুয়াল টু ইনট রিডাকশন অফ ক্যাথোড মাইনাস ইনট রিডাকশন অফ অ্যানোড। এবারটা কি, বিজারণ ক্রিয়ার বেস করে সূত্রটা দেওয়া হয়েছে। তাহলে ক্যাথোডে কি ঘটে, বিজারণই ঘটে, তাহলে পোর্শনটা তো স্বতঃস্ফূর্ত আছে, তাহলে পজিটিভ, এই পোর্শনটা পজিটিভ। অ্যানোডে কি রিডাকশন ঘটে না, অ্যানোডে তো রিডাকশন বা বিজারণ ঘটে না, তাহলে এটা অস্বতঃস্ফূর্ত, তাহলে এটা কি পজিটিভ হবে না, এই পোর্শনটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, ই নট রিডাকশন অফ অ্যানোড ক্যাথোড মাইনাস ই নট রিডাকশন অফ অ্যানোড। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, ই নট ক্যাথোড কোন সাইডে থাকে, রাইট সাইডে, তাহলে ই নট রাইট, মাইনাস অ্যানোড কোন সাইডে থাকে, লেফট সাইডে, তাহলে মাইনাস ই নট লেফট। কথা বোঝা গেছে? তাহলে এই সূত্রটাকে মানে আমরা এই 6টা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা জাস্ট এই বললাম ফার্স্ট যে সূত্রটা আছে এটা দিয়ে আমরা কাজ করে ফেলতে পারবো। এটা হচ্ছে আদর্শ কোষ বিভাগের সূত্র। এখন আদর্শ সিচুয়েশন ভিন্ন অন্য কোনো সিচুয়েশন যদি হয়, সেটা কি অনাদর্শ। তখন অনাদর্শ কোষ বিভাগ নির্ণয় একটা সূত্র আছে যেটাকে আমরা বলে থাকি নার্নেস্ট সমীকরণ। প্রমাণ অবস্থা ভিন্ন অন্য সিচুয়েশনের ক্ষেত্রে এই নার্নেস্ট সমীকরণটা ব্যবহার করতে হয়। তো এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে ই সেল, আগেটা কি ছিল ইনট সেল। আদর্শ কোষ বিভাগ রিপ্রেজেন্ট করে কোনটাকে, ইনট সেলকে, বা ইনট সেল আদর্শ কোষ বিভাগকে রিপ্রেজেন্ট করে, আর ই সেল কাকে রিপ্রেজেন্ট করে, অনাদর্শ কোষ বিভাগকে। সো ই সেল
ইকুয়াল টু কি হয়, ইনার সেল মাইনাস RT বাই NF লন কিউ। ইনার সেল এটা হচ্ছে আদর্শ কোষ বিভব, আর আদর্শ গ্যাস ধ্রুবক, টি টেম্পারেচার, এন মোল সংখ্যা, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের যে মোল সংখ্যাটা, এফ কি ফ্যারাডে, আর লন কিউ এটা তো লগের একটা পোর্শন। RT বাই NF এই যে ফাংশনাল যে পোর্শনটা আছে এটা অলওয়েজ কি হবে, অলওয়েজ হবে পজিটিভ। আর লন এই অংশটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিউ ইকুয়াল টু যদি 1 হয় অর্থাৎ লন 1, তার মানে কি 0 হতে পারে। তাহলে এই অংশটুকু পজিটিভ আর এই অংশটুকু হতে পারে কি পজিটিভ, নেগেটিভ, ইভেন 0। সো এইখান থেকে 3 ধরনের ঘটনা ঘটে। কি ঘটনা একটু খেয়াল করি। যদি কিউ এর মান 1 হয় তাহলে টোটাল পোর্শনটা কি দাঁড়ায় যায়, 0। টোটাল এই অংশটুকু 0 হয়ে যায়। তখন কি ই সেল আর ইনার সেল কি সমান হয়ে যায়। ওকে, সো তখন কি হবে, ই সেল ইকুয়াল টু ইনার সেল। এটা হচ্ছে আইডিয়াল কেস। অর্থাৎ আদর্শ সময়ের ক্ষেত্রে বা আদর্শ ক্ষেত্রে কি দেখা যায় যে আদর্শ গ্যাসের আদর্শ কোষ বিভব এবং অনাদর্শ কোষ বিভবের ভ্যালুটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। ওকে, যদি এই লনের পোর্শনটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে টোটাল পোর্শনটা কি, টোটাল পোর্শনটা তোমার নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ এই অংশটুকু পজিটিভ। কথা বুঝে গেছে? তাহলে টোটাল পোর্শনটা কি যে ধরেই পজিটিভ হয়ে গেল। তাহলে ইনার সেলের সাথে আরও কিছু অংশ যুক্ত হলো, তার মানে ই সেলের ভ্যালুটা কি হয়ে গেল, একটু বড় হয়ে গেল। কথা বুঝে গেছে? তাহলে সেকেন্ড ভ্যালুটা কি পাচ্ছি, যদি এই পোর্শনটা লনের পোর্শনটা যদি তোমার নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ যুক্ত হয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ই নট সেলের সাথে কিছু পরিমাণ অংশ যুক্ত হচ্ছে, তাহলে ই সেলের ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই লাস্টে এই অংশটা পাচ্ছি, ই সেল গ্রেটার দ্যান ইনার সেল। এই সিচুয়েশনটা বলতে কি বোঝায় যে এখন যদি এই সিচুয়েশন হয় যে এই অংশটুকু নেগেটিভ, তাহলে এই অংশটা নেগেটিভ, এই নেগেটিভের সাথে যুক্ত হয়ে পজিটিভ। ওকে, তাহলে ইনার সেলের সাথে এই অংশটুকু যুক্ত হলো, তখন কি হবে যে অনাদর্শ কোষ বিভবের ভ্যালু আদর্শ কোষ বিভব থেকে বেশি হবে। লাস্ট কি, যদি এই অংশটুকু লনের অংশটুকু পজিটিভ হয় তাহলে এই অংশটুকুই পজিটিভ, তাহলে ইনার সেল থেকে কিছু পরিমাণ অংশ কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তখন কি ইনার সেলের মান বেড়ে যাচ্ছে, এর মানটা কি হয়ে গেল, কমে গেল। তখন এই সিচুয়েশন দাঁড়াবে যে ই সেল লেস দ্যান ইনার সেল। ওকে, অনাদর্শ কোষ বিভবের মান আদর্শ কোষ বিভবের মান থেকে কম, এই তিনটা সিচুয়েশন দাঁড়াচ্ছে। ওকে, নেক্সট, কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না তার একটা শর্ত দেওয়া আছে। একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে কি ঘটে না সেটা ইনার সেলের ভ্যালুটাকে বোঝা যায়। যদি ইনার সেলের ভ্যালু 0 থেকে বেশি হয় অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যদি সেটা 0 থেকে কম হয় অর্থাৎ যদি নেগেটিভ ভ্যালু আসে, ইনার সেলের মানটা যদি নেগেটিভ আসে তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ কোষ বিক্রিয়াটা ঘটবে না, অস্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে। যদি 0 হয় ইনার সেলের ভ্যালু তাহলে বিক্রিয়াটা ডেড, কোষটা ডেড, মৃত কোষ, ডেড সেল। আমি আবার বলতেছি, স্বতঃস্ফূর্ত শব্দ কি, যদি ইনার সেলের ভ্যালু পজিটিভ হয় তাহলে কোষ বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত, যদি নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, যদি 0 হয় তাহলে কোষটা কি ডেড, ডেড সেল। ওকে ওকে নেক্সট, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ভিত্তিক গণনা, অর্থাৎ একটা রিয়াকশন দেওয়া থাকবে, কোনো একটা জারণ বা বিজারণ বিভবের ভ্যালু দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদেরকে বলতে হবে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল কি ঘটেনি। তো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে কি ঘটে না তার একটা শর্ত আমরা জানি, একটু আগেই আমরা সেটা জেনে আসছি। তো এখানে কোশ্চেনটা কি, প্রমাণ অবস্থায় নিম্নোক্ত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা তা ই নটের মান দ্বারা প্রমাণ করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ধরনের ম্যাথমেটিক্স আমাদের এইচএসসি পরীক্ষায় সবসময় সৃজনশীল কোশ্চেনে আসি। ওকে, তো বিক্রিয়াটা কি আছে, 3Ni নিকেল প্লাস 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস, সেখান থেকে কি প্রোডাকশন হচ্ছে 3Ni2 প্লাস প্লাস 2 অ্যালুমিনিয়াম। কি দেওয়া আছে, ই নট নিকেল 2 প্লাস বাই নিকেল। এই নিকেল 2 প্লাস বাই নিকেল মানে কি, নিকেল 2 প্লাস বাই নিকেল অর্থাৎ নিকেল দুটো ইলেকট্রন গ্রহণ করেছিল অর্থাৎ সেখানে বিজারণ ঘটেছিল, এটা বলতে বিজারণ বোঝায়। সো এটা বিজারণ কোষ বিভবের ভ্যালু দেওয়া আছে, নিকেলের বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। আর অ্যালুমিনিয়াম বাই অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3 প্লাস পরিণত হয়, তার মানে কি এখানে জারণ বিভব, এখানে জারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। ওকে ফাইন,
সলিউশনটা দেখো, একটু খেয়াল করবে, একটা সলিউশন দেখলে বাকিগুলো খুবই একই রকম। তো অ্যানোডে কি ঘটে? অ্যানোডে তো জারণ ঘটে। আমরা দেখতেই পাচ্ছি নিকেল কিসে কনভার্ট হয়েছে? নিকেল 2+। নিশ্চয়ই নিকেল দুটো ইলেকট্রন ত্যাগ করেই নিকেল 2+-এ পরিণত হয়। তো একটা নিকেল যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে একটা নিকেল 2+-এ পরিণত হতে পারে, তাহলে নিকেল আছে কয়টা এখানে? 3টা। তাহলে 3টা নিকেল কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 6টা, কারণ একটা নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করে। সো 3টা নিকেল 6টা ইলেকট্রন ত্যাগ করবে। কিসে পরিণত হবে? 3Ni2+। তাহলে এখানে অ্যানোডে জারণ ক্রিয়া করছে। কি কি ক্রিয়া? জারণ ক্রিয়া। জারণ ক্রিয়া করছে কোন বিহেভিয়ারের কারণে? অবশ্যই জারণ বিহেভ। তাহলে ই নট অফ অক্সিডেশন। তাহলে এখানে নিকেলের জারণ বিহেভিয়ারের ভ্যালু বসাতে হবে, বাট এরা দিয়েছে কিসের ভ্যালু? একটু খেয়াল করবা, এই জায়গাটাই ট্রিক্স। এখানে দিয়ে দিচ্ছে কিন্তু নিকেলের বিজারণ বিহেভিয়ার ভ্যালু। সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? এই ক্ষেত্রে খেয়াল করবা, যদি জারণ বিহেভিয়ার ভ্যালু দরকার হয়, দেয়া যদি থাকে বিজারণ বিহেভিয়ার ভ্যালু, জাস্ট তার ইন্টেন্সারটা পাল্টিয়ে দেবো, অর্থাৎ নেগেটিভ থাকলে পজিটিভ দিব, পজিটিভ থাকলে নেগেটিভ দিব। তাহলে এখানে নিকেলে অ্যাকচুয়ালি ঘটে কি? ঘটে কিন্তু বিজারণ, কিন্তু দেওয়া আছে কিসের ভ্যালু? নিকেলের বিজারণ বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে। তাহলে কী করবো? -0.25 দেওয়া আছে, তাহলে এটা হবে কি? +0.25। জাস্ট এইটুকুই, এইটুকু ভালো করে খেয়াল রেখো, সব ক্ষেত্রে একই। নেক্সট, ক্যাথোডে বিজারণ ক্রিয়া। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে। তো অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামে পরিণত হয় কীভাবে? নিশ্চয়ই 3টে ইলেকট্রন গ্রহণ করে, কারণ অ্যালুমিনিয়াম 3+ মানে কি? সে 3টে ইলেকট্রন ত্যাগ করেছিল। তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে কীভাবে? অবশ্যই 3টে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে একটা অ্যালুমিনিয়াম 3+ যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একটা অ্যালুমিনিয়ামে পরিণত হতে পারে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। তাই 2টা অ্যালুমিনিয়াম 3+ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই 6টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কিসে পরিণত হবে? 2 অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে এটা কি হবে? ক্যাথোডে বিজারণ ঘটছে, তাহলে ই নট রিডাকশন। অ্যালুমিনিয়ামের কিসে ভ্যালু দেওয়া আছে? দেখো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, আমি আগে বলেছি এটা জারণ বিহেভিয়ারের মান দেওয়া আছে। তাহলে জারণ বিহেভিয়ারের মান যদি দেওয়া থাকে, কিন্তু অ্যালুমিনিয়ামের লাগবে কোন বিহেভিয়ারের মান? অবশ্যই বিজারণ বিহেভিয়ারের মান লাগবে, কারণ ক্যাথোডে বিজারণ ঘটেছে, অ্যালুমিনিয়াম বিজারণ ঘটেছে এখানে। তাহলে আমরা কি করব? জাস্ট পজিটিভ থেকে নেগেটিভ করে দেব। তাহলে -1.66। ওকে, তাহলে আমাদের অ্যানোডে জারণ ক্রিয়া শেষ, ক্যাথোডে বিজারণ ক্রিয়া শেষ। এবার কি করব? দুটাকে যোগ করব। যোগ করলে আমরা কি পাবো? সেল রিয়াকশন পাবো, কোষ বিক্রিয়া পাবো। কোষ বিক্রিয়াটাকে জাস্ট যোগ করব। এটা কাটা, 3 অ্যালুমিনিয়াম প্লাস এই সাইডে কী পাচ্ছি? 2 অ্যালুমিনিয়াম 3+। রাইট সাইডে কী পাবো? 3 অ্যালুমিনিয়াম 2+ আর 2 অ্যালুমিনিয়াম। আর ই নট সেল ইকুয়াল টু কী হবে? এখানে কোষ বিক্রিয়ার টোটাল ই নট সেল ইকুয়াল টু হবে কি? ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন। তো আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে ভ্যালু আসে কি? -1.41। সো ই নট সেল ইকুয়াল টু কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসছে। তাহলে ই নটের মান যদি ঋণাত্মক হয়, বিক্রিয়াটা কি? অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ওকে, সো যে কোয়েশ্চেনটা ছিল যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না, যে তথ্য আছে তার উপর বেস করে আমরা বলতে পারি যে ই নট সেলের মান যেহেতু ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এখানে জাস্ট আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অ্যানোডের জারণ ক্রিয়া, সো ই নট অক্সিডেশন, যে নিকেলের জারণ ঘটতেছে আর অ্যালুমিনিয়ামের বিজারণ ঘটতেছে। আর দেখতে হবে যে ই নট অক্সিডেশনের ভ্যালু যখন বসাবো, নিকেলের জারণ বিভবের ভ্যালু লাগবে, কিন্তু আছে কোন বিভব? বিজারণ বিভব। তাহলে আমরা কী করব? জাস্ট এই নেগেটিভটাকে পজিটিভ করে দেবো, তাছাড়া কোনো কিছু না। অ্যালুমিনিয়ামে ঘটছে কি? বিজারণ, কিন্তু ভ্যালুটা আছে কিসের? জারণের। তাহলে আমরা কি করব? জাস্ট পজিটিভটাকে নেগেটিভ করে দিয়েছি, যদি নেগেটিভ থাকতো পজিটিভ করে দিতাম। ক্লিয়ার? ওকে, তো এখানে আমার জাস্ট এটা বুঝতে কারো অসুবিধা থাকার কথা না যে এটা কোন বিভবের ভ্যালু দেওয়া। আমি এটা নিয়ে আগের ভিডিওতেও আমাদের অনেক আলোচনা আছে যে এটা নিকেল 2+ বাই নিকেল 2+ থেকে নিকেলে পরিণত হচ্ছে কিসের মাধ্যমে? দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিকেল 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করেই তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। আর অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করেই অ্যালুমিনিয়াম 3+ পরিণত হতে পারবে। তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তার মানে জারণ ঘটতেছে, তাই এই ভ্যালুটা কি? জারণ বিভবের মান। ওকে, নেক্সট দেখো আরেকটা ম্যাথ প্রবলেম এখানে আছে যে জিঙ্ক প্লাস কপার 2+, সেখান থেকে কি তৈরি হচ্ছে? জিঙ্ক 2+ প্লাস কপার, অর্থাৎ জিঙ্ক 2+-এ পরিণত হচ্ছে অবভিয়াসলি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। কপার 2+ কপারে কনভার্ট হচ্ছে কিসের মাধ্যমে? অবশ্যই ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। দ্যাট মিনস এখানে জিঙ্কে কি করতেছে? জারণ। কপার 2+-এ কি করতেছে? বিজারণ। ওকে, গিভেন কি?
ই নট জিঙ্ক 2 প্লাস বাই জিঙ্ক। তাহলে জিঙ্ক 2 প্লাস বাই জিঙ্ক এটা মানে কি জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কে পরিণত হচ্ছে কিসের মাধ্যমে? জিঙ্ক 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু জিঙ্কে পরিণত হয়। কারণ কি? কারণ জিঙ্ক 2 প্লাস মানে সে দুটো ইলেকট্রন গ্রহণ করেছিল, ত্যাগ করেছিল, সেই দুটো ইলেকট্রন সে গ্রহণ করলো। ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ। তাহলে এখানে কোন বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে? অবশ্যই জিঙ্কের বিজারণ বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে। কপার 2 প্লাস বাই কপার, ই নট কপার 2 প্লাস বাই কপার, এখানেও কি কপারের বিজারণ বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে। কারণ কি কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করেই কপারে পরিণত হতে পারবে। তাহলে এখানে দুই ক্ষেত্রেই বিজারণ বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি জিঙ্কে কি করতেছে? জারণ, কপার 2 প্লাসের বিজারণ। তাহলে অ্যানোডে জারণ ক্রিয়া, জিঙ্ক নিজে দুটো ইলেকট্রন ত্যাগ করবে এবং জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হবে, খুবই সিম্পল। অর্থাৎ ই নট অক্সিডেশন, কিন্তু এখানে জিঙ্কের ভ্যালু দেওয়া আছে কিসের? ই নট জিঙ্ক 2 প্লাস বাই জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের বিজারণ বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে, বাট এখানে জিঙ্কে কি করছে? জারণ। তাহলে জারণ বিহেভিয়ার মানটা কি হবে? নেগেটিভ দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি জাস্ট পজিটিভ 0.76। ওকে, ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। সো কপার 2 প্লাস অ্যানোডে তাকে দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে। এখানে মনে রাখবা ইলেকট্রন ত্যাগ গ্রহণ কিন্তু সমান হতে হবে এবং এখানে সমান হয়েও যাবে। সো কপার 2 প্লাস জিঙ্কে তাকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। তাহলে ই নট রিডাকশন। এখানে কপারে কোন বিহেভিয়ার ভ্যালু দেওয়া আছে? বিজারণ বিহেভিয়ার ভ্যালুটাই দেওয়া আছে, সো ওটাই বসিয়ে দিব, প্লাস 0.34 ভোল্ট। ওকে, তাহলে এবার ই নট সেল ইকুয়াল টু কী পাবো? ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন। সেল রিয়াকশনটা আমরা লিখে দিলাম জাস্ট যোগ করে, আগের মতো করে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে মান আসে কত? প্লাস 1.10। এবার দেখো ই নট সেলের ভ্যালু বা ইএমএফ, এটাকে সংক্ষেপে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স এটাও বলা যায় ইএমএফ বা ইনার সেল, এর মানটা কি আসছে? ধনাত্মক। যেহেতু ইনার সেলের ভ্যালুটা এখানে ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটা কী হবে? স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 3-তে আমরা একটা প্রবলেমস দিয়েছি। এই প্রবলেমসটা একটু অন্যরকম, আমাদের দেখলে মনে হতে পারে এটা একটু ক্রিটিক্যাল টাইপের, বাট একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে এটা কিন্তু ক্রিটিক্যাল মনে হবে না। এটা খুব রেয়ার টাইপের একটা ম্যাথ। তো দেখো আমরা জানি তো লেফট সাইডে অ্যানোড ক্রিয়া থাকে, রাইট সাইডে কী ক্রিয়া থাকবে? ক্যাথোড ক্রিয়া থাকে। এই জিনিসটা জাস্ট আমরা একটু খেয়াল রাখি, যেখানে ঘটবে অ্যানোড এখানে ঘটবে ক্যাথোড ক্রিয়া। ওকে, তাহলে এখানে ঘটবে জারণ ক্রিয়া, এই সাইডে কি ঘটবে? অবভিয়াসলি বিজারণ ক্রিয়া। আমরা সেল রিপ্রেজেন্টেশন লেকচারে এই জিনিসটা বুঝে আসছিলাম। দেখো এখানে তড়িৎদ্বার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি? গ্যাস আর অ্যালুমিনিয়াম 3+ অ্যাকোয়াস আছে, তার মানে এটা গ্যাস তড়িৎদ্বার, ঠিক আছে? গ্যাস কোষ মানে গ্যাসীয় একটা সেল। তারপর এখানে আছে কি? এটা হচ্ছে ডাবল রিডক্স রিয়াকশন। ডাবল রিডক্সের মধ্যে আমরা পড়ে আসছিলাম যে দেখো দুটাই থাকে অ্যাকুয়াসে, এবং তড়িৎদ্বার কোন সাইডে থাকে? রাইট সাইডে। যখন তড়িৎদ্বার রাইট সাইডে থাকে তার মানে ওটা হচ্ছে বিজারণ কোষ বিজারণ তড়িৎদ্বার বা বিজারণ কোষ বিক্রিয়া। আর যদি লেফট সাইডে থাকে তখন সেটা হচ্ছে জারণ ক্রিয়া। ওকে, তাহলে এই সাইডে কি ঘটবে? জারণ। আর এই সাইডে কি ঘটবে? বিজারণ। এই জিনিসটা আমার জাস্ট একটু মনে রাখলেই হবে। আর এইখানে কিসের ভ্যালু দেওয়া আছে এটা জাস্ট আমরা দেখলেই বুঝতে পারতেছি যে Fe3+ থেকে Fe2+, Fe3+ থেকে Fe2+-এ কীভাবে আসা যায়? Fe3+ ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আসে নাকি গ্রহণের মাধ্যমে আসে? অবশ্যই Fe3+ মানে কি? Fe3+ মানে সে 3টে ইলেকট্রন ত্যাগ করেছিল, তার মানে একটা ইলেকট্রন সে যদি গ্রহণ করে তাহলে Fe2+-এ পরিণত হবে, তার মানে এখানে বিজারণ ক্রিয়াটা আছে। ওকে, আর এখানে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস, তাহলে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয় কিভাবে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ওকে, তাহলে এখানে কিসের বিভবের মান দেওয়া আছে? এখানেও ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানেও বিজারণ বিভবের মান দেওয়া আছে। ওকে, ওকে, এবার আমরা আসি অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন। অ্যানোড রিয়াকশনটা কি হবে? এই সাইডের অংশটুকু, এই সাইডের অংশটুকু হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, যে অ্যালুমিনিয়াম Cl2 থেকে Cl- এটা কি জারণ হতে পারে? না। তাহলে তো ইলেকট্রন গ্রহণ করে Cl- হবে, তাই না? তাহলে এটা তো জারণ হতে পারে। তাহলে জারণ হতে গেলে কীভাবে লিখতে হবে? Cl- থেকে Cl থেকে সে যদি একটা ইলেকট্রন, Cl- মানে কি? সে একটা ইলেকট্রন গ্রহণ করেছিল, সে যদি ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে কিসে পরিণত হবে? Cl-এ পরিণত হয়ে যাবে। তাহলে খেয়াল করো তো, একটা Cl- একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে নর্মাল তড়িৎ নিরপেক্ষ ক্লোরিন পরমাণুতে পরিণত হতে পারে। তাহলে দুইটা Cl- দুইটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কিসে পরিণত হবে? Cl2 গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে?
ক্লিয়ার? তোমরা অনেক সময় এখানে ভুল হতে পারে যে তোমরা ক্লোরিন হিসাব করতে যাবে, যে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস বানাবা, কিন্তু ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস যদি বানাতে চাও তাহলে তোমাকে ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। বাট এই পোর্শন ইলেকট্রন গ্রহণ হলে তো বিজারণ, তাহলে এই পোর্শনটা তো বিজারণ পোর্শন না, তাহলে এই পোর্শনটা কি, এই পোর্শনটা তো জারণ পোর্শন। তাহলে জারণ কীভাবে বানানো যায়, তাহলে সিএল মাইনাস থেকে সিএল টুতে আসতে হবে। কথা বোঝা গেছে? তাহলে সিএল মাইনাস, একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে নর্মালি এক একক তড়িৎ নিরপেক্ষ ক্লোরিন পরমাণুতে পরিণত হতে পারে। তাহলে দুইটা সেল মাইনাস, দুইটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এই Cl2 গ্যাসে পরিণত হতে পারে। তার মানে এখানে অ্যানোডে কী ঘটলো, অবভিয়াসলি জারণ ঘটে গেল। ক্যাথোডে দেখো তো, ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোডে কী ঘটে, ক্যাথোডে একটা বিজারণ ঘটে। একটা জিনিস খেয়াল করো তো, যদি বিজারণ ঘটে আমি কি Fe2+ থেকে Fe3+ আসতে পারবো বিজারণের মাধ্যমে? না। Fe2+ থেকে Fe3+ যদি আসতে হয় তাহলে ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে হবে, কিন্তু ক্যাথোডে কী ঘটে, বিজারণ। তার মানে আমাকে Fe3+ থেকে Fe2-তে আসতে হচ্ছে এখানে। তাহলে Fe3+ থেকে Fe2+ আসতে হবে। তাহলে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করবে, Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করলে Fe2+ পরিণত হবে। তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দুইটা Fe2+ পরিণত হবে। এখন কোশ্চেন, স্যার আমরা এখানে দুইটা দিয়ে হিসাব না করলেও তো হতো। না, হবে না। কারণ কি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন দুইটা ছেড়েছিল। আমি বলেছি ইলেকট্রন ত্যাগ গ্রহণ কী হবে, সমান হবে। তাহলে Fe3+ ইলেকট্রন, দুইটা Fe3+ দুইটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দুইটা Fe2+ পরিণত হবে। তাহলে এখানে কি ঘটলো, বিজারণ ঘটলো। তাহলে অ্যানোড দেখো জারণ ক্রিয়া ঘটলো, ক্যাথোডে বিজারণ ক্রিয়া ঘটলো। আমি ইনার সেল অর্থাৎ টোটাল কোষ বিক্রিয়াটা লিখলাম, জাস্ট যোগ করে দিলাম। লেফট সাইডে 2 অ্যালুমিনিয়াম মাইনাস, ক্লোরিন মাইনাস প্লাস 2 Fe3+, সেখান থেকে কী তৈরি হচ্ছে, Cl2 আর 2 Fe2+। এখন সেলটা স্বতঃস্ফূর্ত কি না সেটা ইনার সেলের ভ্যালু থেকে জানতে পারবো। আমরা জানি ইনার সেল ইকুয়াল টু কি, ইনার্ট অক্সিডেশন প্লাস ইনার্ট রিডাকশন। দেখো তো ইনার্ট অক্সিডেশন, অ্যানোডে জারণ, অক্সিডেশন, তাহলে ক্লোরিনের কি জারণ বিভবের ভ্যালু দেওয়া আছে? না। ক্লোরিনের কী বিভবের ভ্যালু দেওয়া আছে, ক্লোরিনের বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে, যেটা আমি একটু আগে বলেছি যে Cl2 থেকে Cl-। তাহলে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাসে কিসের মাধ্যমে হতে পারে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হতে পারে। ইলেকট্রন গ্রহণ করেই সেল মাইনাসে সে পরিণত হয় ক্লোরিনটা। তাহলে এখানে বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে, বাট ক্লোরিনে ঘটছে কি এখানে জারণ। তাহলে মানটা কী হবে, জাস্ট পাল্টা যাবে, প্লাস ছিল মাইনাস হবে, -1.358। ওকে, নেক্সট ইনট রিডাকশন, Fe3+ দুইটা ইলেকট্রন থেকে 2 Fe2+ পরিণত হচ্ছে। তাহলে ক্যাথোডে কি ঘটতেছে, বিজারণ ঘটতেছে। এখানে কিসের ভ্যালু দেওয়া ছিল, বিজারণ বিভবের ভ্যালুটাই কিন্তু দেওয়া ছিল। কারণ কি Fe3+ একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Fe2+ পরিণত হতে পারবে। তাহলে বিজারণ বিভবের ভ্যালুটাই যেহেতু দেওয়া আছে, জাস্ট ওই মানটাই আমি বসিয়ে দিলাম, কারণ ইনট রিডাকশন এখানে বিজারণই ঘটবে ক্যাথোডে। ওকে, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি মানটা কিসে আসে, নেগেটিভে আসে। যেহেতু ইনার সেলের মান ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ওকে, তাহলে এর বিপরীত বিক্রিয়াটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাবে। অ্যাজ এ এক্সাম্পল আমি এটা দিয়ে দিয়েছি। এটা যদি হিসাব করা হয়, এটা হিসাব করে ক্যালকুলেট করে দেখা যাবে ইনার সেলের ভ্যালু পজিটিভ চলে আসছে, তখন বিক্রিয়াটা কী হবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, সো কোয়েশ্চেনটা একটু টাফ লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু টাফ না, জাস্ট একটু বুঝে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এখানে কী সিচুয়েশন আছে। আর অবশ্যই মনে রাখবা লেফট সাইডে কী ঘটে, জারণ ক্রিয়া, আর রাইট সাইডে কী ঘটে, বিজারণ ক্রিয়া। লেফট সাইডে থাকে অ্যানোড এবং রাইট সাইডে থাকে কি, ক্যাথোড। ওকে, এই জিনিসটা খুবই খুবই ভালো করে মনে রাখতে হবে, তাহলেই যে কোনো ম্যাথ প্রবলেম আমরা সলভ করতে পারবো। ওকে, নেক্সট লাস্ট যে ম্যাথটা নিয়ে আমরা আসলাম, দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এইচএসসি পরীক্ষায় অনেকবার এই টাইপের কোয়েশ্চেন আসছে এবং আসবে। তো এই ধরনের ম্যাথ আমাদের একটু প্র্যাকটিস করা জরুরি, এবং এটা একই ধরনের, সেম একই টাইপস, জাস্ট কোয়েশ্চেনের টাইপসটা একটু ভিন্ন করে দিয়েছে, অ্যান্সারটা একটু ভিন্ন করে যাওয়া হয়েছে, মূল জিনিসটা কিন্তু সেম। দেখো এখানে বলছে কি, জিঙ্ক ধাতুর পাত্রে, অর্থাৎ একটা ধাতুর পাত্র যেটা জিঙ্কে তৈরি। ওকে, জিঙ্ক দ্বারা একটা পাত্র তৈরি করা আছে, জিঙ্ক ধাতুর পাত্রে আমি একটা দ্রবণ নিলাম, নিকেল সালফেট দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা, অর্থাৎ নিকেল সালফেট দ্রবণটাকে ওই জিঙ্ক ধাতুর পাত্রে আমি সংরক্ষণ করতে পারবো কিনা। এখন একটা জিনিস চিন্তা করো তো, যে আমি একটা জিনিস সংরক্ষণ করতে যাচ্ছি, সংরক্ষণ করা মানে কি, রিজার্ভ করতে যাচ্ছি। আমি যদি কিছুদিন পরে এসে দেখি যে ওটা নাই, তাহলে কি ওটা সংরক্ষণ হলো, না সংরক্ষণ হলো না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এই সংরক্ষণ হবে কি হবে না সেটা বুঝবো কি করে। যদি ওই যে জিঙ্ক ধাতুর পাত্র, ওই পাত্র যদি নিকেল সালফেটের সাথে বিক্রিয়া করে যায়,
যে জিঙ্ক ধাতুটা যদি নিকেল সালফেটের সাথে বিক্রিয়া করে তাহলে কি নিকেল সালফেটটা কি একই রকম থাকবে? না, নিকেল সালফেটের পরিমাণটা কিন্তু কমে যাবে বা একসময় নিঃশেষ হয়ে যেতে পারে। তাহলে জিঙ্ক ধাতুর পাত্রে নিকেল সালফেট রাখার ফলে যদি জিঙ্ক ধাতুর সাথে নিকেল সালফেটের রিয়াকশনটা ঘটে যায়, যদি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটে যায়, তাহলে কিন্তু ওই দ্রবণটাকে জিঙ্ক ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে না। কিন্তু যদি জিঙ্ক ধাতুর পাত্রের সাথে নিকেল সালফেটের বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে যদি না ঘটে, দ্যাট মিনস নিকেল সালফেটের সাথে জিঙ্ক ধাতু যদি কোনো রিয়াকশনই না ঘটে, তাহলে অবশ্যই সংরক্ষণ করা যাবে। তার মানে কি দাঁড়ালো? আমি কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে বের করতে পারি? যে আমি ধরে নিলাম জিঙ্ক ধাতুর সাথে নিকেল সালফেট বিক্রিয়া করতেছে, বিক্রিয়াটা দেখাই দিলাম, লিখে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর আমি আবার ইনট সেলের মানটা বের করলাম। ইনট সেলের ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারবো যে আমি সংরক্ষণ করতে পারবো কি পারবো না। ইনট সেলের ভ্যালু যদি আসে পজিটিভ, তাহলে বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটে গেছে, তাহলে জিঙ্ক ধাতুর সাথে নিকেল সালফেটের বিক্রিয়া ঘটে গেছে, তাহলে কিন্তু আমি সংরক্ষণ করতে পারবো না। যদি দেখি যে না, ইনট সেলের ভ্যালুটা নেগেটিভ, তাহলে কিন্তু সংরক্ষণ করতে পারবো। তাহলে দেখো, জিঙ্ক ধাতুর পাত্রে নিকেল সালফেট দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। তো এখানে কিসের ভ্যালু দেওয়া আছে? ই নট নিকেল 2 প্লাস বাই নিকেল, তার মানে নিকেল 2 প্লাস থেকে নিকেল কীভাবে হয়? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, তার মানে নিকেলের বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক কিসের মাধ্যমে হয়? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিন্তু হয়। জিঙ্ক 2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে জিঙ্কে কনভার্ট হতে পারে, তার মানে এখানে জিঙ্কের বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে, দুইটারই বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। তো আমি ফার্স্ট অ্যান্সারটা কীভাবে বের করতে বলেছি যে ধরে নিব যে জিঙ্ক ধাতু পাত্রে নিকেল সালফেট দ্রবণ যদি রাখি তাহলে কী ধরনের বিক্রিয়া ঘটে। তাহলে জিঙ্ক, এই পাত্রে আমি নিকেল সালফেট রেখেছি, যদি বিক্রিয়া ঘটে জিঙ্ক সালফেটের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট আর নিকেল, আয়নিক সমীকরণটা লিখব জিঙ্ক প্লাস নিকেল সালফেট মানে কি নিকেল 2 প্লাস, জিঙ্ক সালফেট মানে কি জিঙ্ক 2 প্লাস প্লাস নিকেল। তাহলে জিঙ্ক কিসে পরিণত হচ্ছে? জিঙ্ক 2 প্লাসে। নিকেল 2 প্লাস কিসে পরিণত হচ্ছে? নিকেলে। তার মানে জিঙ্কের আয়ন ঘটতেছে, নিকেল 2 প্লাসে কী ঘটলো? বিজারণ। সরি, জিঙ্কের জারণ ঘটতেছে আর নিকেল 2 প্লাসে কী ঘটলো? বিজারণ। সরি। তো অ্যানোডে জারণ ক্রিয়া, দেখো জিঙ্ক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জিঙ্ক 2 প্লাস, ক্যাথোডে বিজারণ ক্রিয়া নিকেল 2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিকেল। তাহলে জিঙ্কে কী ঘটলো? জারণ। তাহলে ইনট অক্সিডেশন অফ জিঙ্ক। তাহলে জিঙ্কের যদি জারণ করে থাকে, এখানে ভ্যালুটা জিঙ্কের কিসের দেওয়া আছে দেখো তো? বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। তাহলে কী করবো? জাস্ট মাইনাসটাকে পজিটিভ করে দেবো। তো দেখো, মাইনাসটাকে নেগেটিভটাকে আমি জাস্ট পজিটিভ করে দিয়েছি। তো পজিটিভ প্লাস 0.76 ভোল্ট। নেক্সট, ক্যাথোডে বিজারণ ক্রিয়া, নিকেল 2 প্লাসে কী করছে? বিজারণ। কিন্তু নিকেলে কিসের ভ্যালু দেওয়া আছে? হ্যাঁ, বিজারণ বিভবের ভ্যালুই দেওয়া আছে। তাহলে ওই মানটাই জাস্ট বসে দিলাম। সেল রিয়াকশনটা কী হবে? জাস্ট লেফট সাইড এবং রাইট সাইডটা যোগ করে বসে দিলাম। ইনট সেল ইকুয়াল টু কি? ইনট অক্সিডেশন প্লাস ইনট রিয়াকশন। ইনট অক্সিডেশনের ভ্যালু কী ছিল? প্লাস 0.76। ওকে, প্লাস মাইনাসে কী হবে? মাইনাস, ইনট রিয়াকশনের ভ্যালু তো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 0.25। ক্যালকুলেশন করলে আসে প্লাস 0.51। দেখো তো, ইনট সেল ভ্যালু কিসে চলে আসলো? পজিটিভে চলে আসছে। তাহলে ইনট সেলের মান যদি ধনাত্মক হয়, তাহলে বিক্রিয়াটা কি ঘটে গেছে না? হ্যাঁ, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে গেছে। এই জন্য এই পাত্রে নিকেল সালফেটকে সংরক্ষণ করা যাবে না। যদি ভ্যালু অন্য ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি এরকম আসতো যে ইনট সেলের ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে ইনট সেলের মান নেগেটিভ, তাই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। যদি বিক্রিয়া না ঘটে, তাহলে অবশ্যই এই পাত্রে সংরক্ষণ করা যাবে। ওকে, তো এই ছিল আজকে মোটামুটি আমার লেকচার। তো আমরা আজকে কি জানলাম? কোষ বিভাবক সম্পর্কে জাস্ট একটু কনসেপ্ট নিলাম এবং সেই সম্পৃক্ত কিছু ম্যাথমেটিক্স আমরা করলাম। এবং অনুশীলনীতে এটার অনেক এক্সাম্পল দেওয়া আছে, তোমরা ওই এক্সাম্পলগুলো জাস্ট প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দেখবা যে অ্যান্সারের সাথে মিলে গেছে। আর যদি কোনটা প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। থ্যাংক ইউ।